ওম শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আত্মজ্ঞান লাভ অতি কঠিন ব্যাপার, সেই হেতু গুরু লাভ একান্ত দরকার। আত্মজ্ঞান লাভ হলে মানুষ সব রকম জ্ঞান লাভ করতে পারে, কিন্তু গুরু ছাড়া আত্মজ্ঞান লাভ হয় না। গুরু হলেন সেই গুগল ম্যাপ যিনি আত্মজ্ঞান লাভের রাস্তা বলে দেন। মানুষ যখন নিজেকে নিজে চিনতে পারে তখনই তার প্রকৃত জ্ঞান লাভ হয়, কিন্তু সেই সৌভাগ্য তো সবার ভাগ্যে জোটে না বা জুটছে না। তাই জন্য কিঞ্চিত জ্ঞান লাভ করার জন্য আমরা শরণাগত হই সাধু সঙ্গের। যারা প্রকৃত আত্মজ্ঞান লাভ করেছেন বা সাধুগুরু বৈষ্ণব যারা আছেন তাদের সঙ্গ করে আমরা কিছু জ্ঞান লাভ করি। তো আজকেও সেই রকম সাধু সঙ্গের কিছু আলোচনা, শ্রীমৎ স্বামী পরমানন্দজির কিছু কথা আজকে আমরা বিভিন্নভাবে শেয়ার করব। কিছু মজার মজার তথ্য নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। যেমন ধরুন, বাঙাল ঘটি এদের মধ্যে একটা দ্বন্দ্ব আছে। আমরা শুনেছি কথাটা ঘটি, কিন্তু এপারের লোকদের ঘটি কেন বলা হয় এটা আমরা অনেকেই জানি না। শ্রীমৎ স্বামী বলছেন, বাঙালরা এ বাংলার, এদের বলে ফুটো ঘটি। রাগাবার জন্য ফুটো শব্দটা যোগ করেছে। কেন ঘটি বলে জানো? আগে ছিল ঘটি এবং ঘড়া। তখন বালতি কোথায়? বালতি এলো শিল্পোদ্যোগের সাথে ইংরেজদের সময়। ব্যবহার হতে লাগলো কয়লা খনিতে এবং আর সবেতে। তখন ঘটির মুখেই দড়ি বেঁধে কুয়ো থেকে জল তোলা হতো। প্রায়ই কুয়োতে পড়ে যেত ওই ঘটি। বিহারের গরিব মানুষরা পশ্চিমবাংলায় আসতো আর হাঁকতো, ঘটি, অর্থাৎ কুয়ো থেকে ঘটি তোলাবে নাকি। ওই থেকে ওদের সাধারণ নাম হয়ে গেল ঘটি। ওদের কি আর নাম নেই? নাম আছে, খবর নেয় কে। যেমন বলে না, আমার 4টে চাকর 5টা কাজের সাঁওতাল। নাম ওদেরও আছেই আছে, কিন্তু কে খবর নেয়? মানুষের অবমাননা। পরে বিহারি ঘটি তোলার ওরা পূব বাংলাতেও যেত। বাঙালরা ওদের পশ্চিমবাংলার লোক ভেবে এ বাংলার এদেরকেও ঘটি আখ্যা দিল। আচ্ছা, আবার দেখুন, আমরা শুনে থাকি প্রথম বিশ্বের দেশ, দ্বিতীয় বিশ্বের দেশ, তৃতীয় বিশ্বের দেশ। ভারত নাকি তৃতীয় বিশ্বের দেশ। এর অর্থ কি আমরা অনেকেই হয়তো জানি না। সাধুসঙ্গ করে শুধু আধ্যাত্মিক নয়, ব্যবহারিক জ্ঞানও লাভ হয়। দেখুন, শ্রীমৎ স্বামীজি বলছেন, যে দেশে মানুষের নিড এবং নেসেসিটি পূরণ হয়েছে তাকে প্রথম বিশ্বের দেশ বলা হয়। নিড অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান। নেসেসিটি অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা। যেসব দেশ কেবল নিড মেটাতে সক্ষম হয়েছে, অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান, তাদের বলা হয় দ্বিতীয় বিশ্বের দেশ। যারা নিড মেটাতেও অসমর্থ তাদের বলা হয় তৃতীয় বিশ্বের দেশ। এই তৃতীয় বিশ্বের মধ্যে আবার দুটো শ্রেণী, ডেভেলপিং এবং আনডেভেলপড। ভারত ডেভেলপিং। প্রথম বিশ্বে এখন শিশুদের পড়ানো শুরু হয়েছে মহাপুরুষদের জীবন ও বাণী। শুধু বাণী নয়, তাদের জীবনের ওপর সমান জোর দেওয়া হচ্ছে। উদ্দেশ্য চরিত্র গঠন। প্রথম বিশ্বে এখন ভারী দুশ্চিন্তা তাদের যুবকদের নিয়ে। নানা ধরনের নেশার শিকার হয়ে যুবশক্তি পঙ্গু হয়ে যাচ্ছে। তাই তো নেশার বিরুদ্ধে এত কড়াকড়ি। একবার ঈশ্বরের অস্তিত্ব মানা না মানা নিয়ে প্রশ্ন উঠল। সেই প্রসঙ্গে স্বামীজি একটি গল্প বললেন। এক অতি দরিদ্র পরিবারের ছেলে বিয়ের পর এক সচ্ছল শ্বশুরবাড়িতে এসেছে। সুন্দর মস্ত পিঁড়ি পেতে বড় থালায় নানা সুখাদ্য সাজিয়ে স্বয়ং শাশুড়ি ঠাকুরন জামাইকে পরিবেশনের ভার নিয়েছেন। আহারের শেষ পর্যায়ে তিনি যখন পায়েস দিতে যাচ্ছেন তখন জামাই বলে উঠল, ওটা 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 আর দেবেন না, রোজ খেয়ে খেয়ে অরুচি ধরে গেছে। শুনে শাশুড়ি ভাবেন, তবে তো যা শুনেছি তা সত্য নয়। জামাইয়ের বাড়ির অবস্থা ভালোই, তা না হলে রোজ পায়েস হয় কী করে? বাস্তবে ঘটনা ছিল অন্যরকম। জামাইদের গরিব পরিবারে অন্ন জোটানোই কষ্টকর ছিল বলে প্রায় প্রতিদিনই খুদের যাও এ পেট ভরাতে হতো বা ভরাতে হয়। আজ পায়েস দেখেও সে মনে করছে যে ওটাও খুদের ঝাউ, তাই অমন বলে উঠল,
শাশুড়ি পায়েস দিলেন না, কিন্তু কি করে যেন ওর এক ফোঁটা জামাইয়ের পাতে পড়ে গিয়েছিল। জামাই তুচ্ছতার সাথে আঙ্গুলে উঠিয়ে ওইটুকু জিভে ঠেকাতেই বুঝলো যে বড় ভুল হয়ে গেছে। এ তো তার পরিচিত জিনিস নয়, এই যে অতি উপাদেয় বস্তু, না করার পরে আর কি করে চাওয়া যায়। তাই প্রবল ইচ্ছা সত্ত্বেও পায়েস আর খাওয়া হলো না। রাতে খেয়ে দিয়ে সবাই ঘুমিয়ে পড়লে জামাই চুপি চুপি রান্নাঘরে ঢুকে অন্ধকারে হাতড়াতে লাগলো কোথায় রয়েছে সেই পায়েসের হাঁড়ি। তখন কি করে যেন কতগুলি বাসনপত্র ঝনঝনিয়ে পড়ে গেল। সেই শব্দে পরিবারের লোকজন চোর চোর বলে উঠে রান্নাঘরে গিয়ে চোরকে ধরে ফেলে খুব উত্তম মধ্যম দিল। বৃদ্ধ শ্বশুর বললেন, অত মারিস না, আগে দেখতে দে কে চুরি করতে ঢুকেছে। তিনি লণ্ঠন হাতে কাছে যেতেই চোরের মুখ দেখতে পেয়ে সবার বাক্য বন্ধ হয়ে গেল। স্বামীজি বলছেন, দেখো বাবা, না জেনে না বলাটা বোকামিই নয় কি? ঈশ্বর নেই, ব্রহ্মলীন হয়ে কি লাভ, এমন সব বলার আগে ওই বিষয়ে অভিজ্ঞতা করার জন্য যত্নবান হওয়া দরকার। নাক ডুবিয়ে বিষয়ানন্দে থাকলে ব্রহ্মানন্দের আস্বাদন কেমন করে হবে? আর আস্বাদন না করেই চাই না, মানি না বলাটা কি ঠিক হবে? এই গল্প থেকে এটা পরিষ্কার যে মানতে গেলে কিন্তু জানতে হবে। আমি জানিই না রসগোল্লা বলে কোনো বস্তু আছে পৃথিবীতে, আমি বলে দিলাম রসগোল্লা আমি মানি না, এরকম কিছু নেই। আগে তো আমাকে দেখতে হবে আদৌ আছে কি না এরকম কোনো মিষ্টি, সেটা কেমন খেতে। এই দুনিয়ায় সব কিছু আপাত, সত্য বলে কিছু নেই। আবার আপাত দৃষ্টিতে সবই সত্য, কারণ আমরা যেভাবে পৃথিবীটাকে দেখছি, এই পৃথিবীটাকে একটি পিঁপড়ে কিন্তু অন্যরকমভাবে দেখছে, একটি গরু অন্যরকমভাবে দেখছে, একটি ছাগল অন্যরকমভাবে দেখছে। তাদের চোখের দৃষ্টিভঙ্গি আলাদা, তাদের চোখের গঠনও আলাদা। সেই জন্য আবার পেঁচা রাত্রে দেখে, সকালে দেখতে পায় না, তার কাছে পৃথিবীটা অন্যরকম। নিম পাতা তেতো, কিন্তু দেখুন নিম পাতা ছাগলের কাছে কি তেতো? সে ব্যালব্যাল করে খেয়ে যায়। রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, কাল এবং পাত্রের রিলেটিভ, সব কিছুকে তাই বলা হয়েছে আপাত। একটা দেওয়াল, এটাও আপাত। মাইক্রোস্কোপিক আই দিয়ে দেখলে দেখা যাবে ইলেকট্রন প্রোটন বনবন করে ঘুরছে। আমাদের এই দেহটা এক্স রে দিয়ে দেখলে একটা হাড়ের খাঁচা। এই যে জগৎটাও, এও আপাত, মিথ্যা নয়, আপাত দৃষ্টিতে সত্য। আমরা মানুষের মতো জগৎটাকে দেখে। আরেকটি মজার তথ্য, বাইরের দেশে হিপ্পি বলে কিছু মানুষ আছে যারা অত্যন্ত নোংরা, নেশা ভান করে, যারা সমাজের নিয়মের বাইরে, প্রচলিত সমাজ ব্যবস্থাকে তারা মানে না। হিপ মানে পাছা, পেছন। যারা প্রচলিত সমাজের ব্যবস্থাকে পেছন দেখায় তাদের বলা হয় হিপ্পি। পরাজিত সৈন্যবাহিনী যখন পালিয়ে যায়, তখন পলায়নপর সৈন্যদের হিপ দেখে বিজয়ীরা উল্লাসে বলে হিপ হিপ হুররে, অর্থাৎ তারা হেরে পিছন দেখিয়ে চলে গেল। যারা হিপ্পি তারা ভয়ঙ্কর অ্যাগ্রেসিভ, তারা কিছু মানে না তো, ভয় পায় না তো। আমরা কি করি? খেয়ে দিয়ে মুখ ধোয়ার সমাজের রীতি আছে, কিন্তু হিপ্পিরা তা করে না। তারা আপেল খেয়ে দাঁত মুখ পরিষ্কার রাখার জন্য আপেল খায়, আপেল খেয়ে মুখটা পরিষ্কার করে, ধোয়ার কোনো প্রশ্ন নেই, নোংরা থাকে। এ হচ্ছে হিপ্পিদের জীবন। আপাত দৃষ্টিতে যুব সমাজের কাছে সেটা খুব দারুণ জীবন। বিভিন্ন মেয়ের সাথে সঙ্গ করছে, নেশাভান করছে, চরম আনন্দের জীবন বলে মনে হয়। কিন্তু কিছু বছর, সাময়িক কিছু বছরের জন্য, তারপরে তারা চরম ফ্রাস্ট্রেশনে চলে যায়। তাদের মধ্যে সুইসাইডাল মনোভাব বেশি থাকে। এছাড়াও তারা পয়সা রোজগারের জন্য বিভিন্ন অসৎ পথ অবলম্বন করতে দেখা যায়। অত্যন্ত ক্ষিপ্ত প্রকৃতির হয়। ক্ষিপ্ততা থেকে আরেকটি তথ্য আমরা শেয়ার করছি। একবার শ্রীমৎ স্বামীজিকে বলা হলো, মানুষ অনেকেই একটুতেই রেগে যায়, এটা কেন? উনি বলছেন, হ্যাঁ, দেখা যায় কখনো কখনো মানুষ একটুতেই রেগে যায়, আবার কখনো কখনো অনেক বিরক্তি জ্বালাতনও রাগে না। পিঙ্গলা বা সূর্যনাড়িতে শ্বাস বইলে রেগে যায়, চন্দ্রনাড়ি বা ইরাতে বইলে রাগে না। আবার কখনোই রাগে না কে? কেবল ব্রহ্মজ্ঞ ব্যক্তি সর্বাবস্থায় অবিচল, কখনোই রাগেন না। আরেকটি মজার তথ্য, আপনারা কি জানেন নিরামিষ খাদ্য নারীর আবিষ্কার, পুরুষের আবিষ্কার নয়? এই বিষয়ে স্বামী পরমানন্দজি বলছেন, হ্যাঁ, সব ভেজিটেবল খাদ্য নারীর আবিষ্কার।
উপযোগিতা পরীক্ষা করতে গিয়ে এটা ওটা খেয়ে কত নারী যে প্রাণ দিয়েছে তার ঠিক নেই। যেসব অস্ত্র ওইকালে ছিল তাই নিয়ে পুরুষগুলো দিনভর পশু মারার জন্য বনে জঙ্গলে ঘুরে বেড়াতো। কোনো দিন কিছুই হয়তো জুটত না। সন্তান কি খাবে? মায়েরা শাক পাতা ফল কন্দ নাল খুঁজে খুঁজে আনত। খালি হাতে ফিরে আসা পুরুষগুলো ফিরে এসে ওইসব খেত। আরেকটি মজার তথ্য, ডাক্তাররা অনেক সময় বলে থাকেন যে অ্যাপেন্ডিক্সের কোনো ফাংশন নেই। এটা ডাক্তাররা অহংকার থেকে বলছেন। ডাক্তারদের বলা উচিত, বা প্রত্যেকেরই, মানুষ যেটা জানে না বলা উচিত আমি জানি না, কিন্তু শিক্ষার অহংকারে সে সেটা স্বীকার করতে চায় না। অ্যাপেন্ডিক্সের ব্যবহার নিশ্চয়ই আছে। এই বিষয়ে শ্রীমৎ স্বামীজি বলছেন, দেহতন্ত্র পুরো জানে না, তাই ডাক্তাররা ওরকম বলে। ঈশ্বর বাহুল্য কিছুই দেননি, অর্থাৎ বেশি শরীরে কিছুই দেননি। ওই অ্যাপেন্ডিক্সের জন্য শরীরের হারমোনি রয়েছে। আমার অ্যাপেন্ডিক্স কাজ করে, ওটা ভাইব্রেট করে শরীরে এত তাপ সৃষ্টি করব যে থার্মোমিটারের পাড়া শেষ মাথায় পৌঁছে থেমে যাবে। আবার ওইরকম করে শরীর শীতলও করতে পারি। জানো, গরু ছাগল ইত্যাদি মানুষতর প্রাণীর অ্যাপেন্ডিক্স কাজ করে। ওরা গ্রিন ফলিয়েজ খেয়ে তাই হজম করে দিতে পারে, যে নাকি মানুষ পারে না। তার মানে বুঝতেই পারছেন অ্যাপেন্ডিক্সের কিন্তু ব্যবহার আছে, কিন্তু ডাক্তাররা অনেক সময় ওটাকে অপারেশন করে বাদ দিয়ে দেয়। তখন মানুষ বোঝে না, পরবর্তীকালে বিভিন্ন রকম সমস্যায় ভোগে এবং তার জন্য আলাদা আলাদা ওষুধ খেতে হয়। অ্যালোপ্যাথিক সিস্টেমে প্রত্যেকটা আলাদা আলাদা রোগের জন্য আলাদা আলাদা ওষুধ, কিন্তু সেই রোগের মূল কারণ কি তারা খুঁজে বার করেন না। টেস্ট করান, দেখেন এই রোগ হয়েছে এর জন্য এই ওষুধ, এই রোগ হয়েছে সের জন্য এই ওষুধ, কিন্তু চিকিৎসা পদ্ধতি বাস্তবে ওইরকম নয়। এটা কোনো রকমে মানুষ জাস্ট উপায় নেই, মানুষকে করতে হচ্ছে সাময়িক সুস্থতার জন্য, কিন্তু পরবর্তীতে যত বয়স বাড়ছে তার একটা কুফল মানুষ ভোগ করছে। এবং প্রচুর অ্যালোপ্যাথিক মেডিসিন খাওয়ার ফলে দিনে দিনে ঘরে ঘরে ক্যান্সার জাতীয় রোগ বৃদ্ধি পাচ্ছে। তবে অবশ্যই অ্যালোপ্যাথিক মেডিসিন আমাদের কাছে একটা আশীর্বাদ, ইমার্জেন্সি ক্ষেত্রে খুবই কাজে লাগে। তবে এটাও দুঃখের বিষয় যে আয়ুর্বেদের যে গরিমা, আয়ুর্বেদের যে ক্ষমতা, সেটা আমরা আস্তে আস্তে নষ্ট করেছি। আমাদের দেশে সেই জায়গাটা নেই বলেই আমাদেরকে দ্বারস্থ হতে হয় অ্যালোপ্যাথি। আজকে প্রকৃত আয়ুর্বেদের চরম দুর্দশা। কিন্তু আমরা যেমন প্রকৃতির থেকেই জন্মেছি, অন্যান্য প্রাণীর মতোই, তাই আমাদের সমস্ত রোগের ওষুধ কিন্তু প্রকৃতিতেই আছে। কেমিক্যালে কোনো ওষুধ আমাদের নেই। কেমিক্যাল আমাদের শরীর কিন্তু ঠিকঠাক নিতে পারে না, আমাদের লিভার তো চিনতেই পারে না। একমাত্র প্রকৃতিগত যেসব জিনিসপত্র তা দিয়ে যে ওষুধ তৈরি হয় তা আমাদের শরীরের পক্ষে ভালো এবং শরীর তা গ্রহণ করে। এই জন্য আজকাল উন্নত দেশগুলি বিভিন্ন রোগের জীবাণু হনুমানের দেহে ইনজেক্ট করছে এবং সেই হনুমানটিকে ফলো করছে সে কীভাবে সেই রোগটা সারাচ্ছে। হনুমানরা কিন্তু নিজের রোগ নিজেই সারায়, তাদের কোনো হসপিটালে যেতে হয় না। তারা কি করে, জঙ্গলের মধ্যে ঢুকে যায়, গভীর জঙ্গলে চলে যায় এবং কোন গাছের পাতায় বা কোন গাছের ফল খেলে সেই রোগ সারবে তারা সেটা আইডেন্টিফাই করতে পারে। কিন্তু মানুষ সেটা পারে না বলে মানুষ হনুমানের গায়ে রোগ জীবাণু প্রবেশ করিয়ে তাকে জঙ্গলে ছেড়ে দিচ্ছে এবং সে কোন গাছ থেকে ওষুধ সংগ্রহ করছে সেটা লক্ষ্য করার চেষ্টা করছে। আচ্ছা, মিথ্যে কথা বলা কি সবসময় খারাপ? স্বামীজি বলছেন, উদ্দেশ্য মহৎ হলে একটু আধটু মিথ্যাচার ক্ষতি করে না। বিরাট কোনো কর্মযজ্ঞ সফল করার পথে ছোটোখাটো দু একটা খারাপ কাজ হতেই পারে। এজন্য উদ্দেশ্য মহৎ হলে, অর্থাৎ নিঃস্বার্থ পরহিতে হলে দোষের হয় না। তাই বাবা, উদ্দেশ্যের প্রতি লক্ষ্য রাখা চাই। স্ত্রী পুত্র কন্যার প্রতিপালনের জন্য মিথ্যাচার করা ঠিক নয়। দেখো, খাঁটি সোনার একটু খাদ না মেশালে অলঙ্কার তৈরি করা যায় না। খাঁটি সোনা ঝুরঝুর করে পড়ে যায়। খাঁটি সোনা দেখতেও ভালো না, হলদে পাড়া। আমরাও দেখি শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের কথায় যুধিষ্ঠিরকে মিথ্যে বলতে হলো। এক ধরনের মিথ্যেই, ছলচাতুরি যুদ্ধে যদিও আছে, ওটা ব্যবহার করা যায় যুদ্ধে, তবুও মিথ্যে মহৎ কাজের জন্য মিথ্যের ব্যবহার। আচ্ছা, আমরা পড়েছি শাস্ত্রে জনকের কথা, মা সীতার পিতা। কিন্তু জনক কিন্তু একজন মানুষ নয়, বিশেষ কোনো ব্যক্তি নয়, এটা একটা উপাধি। জনকপুরীতে যিনি রাজা হতেন তারই নাম হতো জনক। তাদের মধ্যে একজন ছিলেন সীতার জনক, বিদেহ জনক যাকে বলা হতো, তিনি সীতার পিতা। এই ভারতীয় সংস্কৃতিতে
এত উন্নত ভারতীয় সংস্কৃতি, যে ভারতীয় সংস্কৃতিতে খাদ্যাভ্যাসের একটা নিয়ম ছিল, কখন কী খেতে হবে, কিভাবে খেতে হবে, কিভাবে রান্না করতে হবে। ভারতীয়রা সবসময় বরাবরই ভালো ভালো জিনিস খায়। এই প্রসঙ্গে স্বামীজি বলছেন, ভারতীয়রা ভালো ভালো জিনিস খায় কিন্তু রন্ধন পদ্ধতির দোষে সব নষ্ট করে ফেলে। শাক খাবে, তাকে এমন ভাজবে যে শাক বলতে আর কিছুই থাকবে না, সব হাইড্রোকার্বন হয়ে যাবে। স্বাদ বলতে যা তা শুধু মশলার। অন্যদিকে চীনাদের দেখো, যত বাজে জিনিস খাবে কিন্তু রান্নার গুণে তা সুখাদ্য হয়ে ওঠে। ভারতের যত পশ্চিমে যাবে তত তেল, মশলা, লঙ্কা। রাজস্থানের লোক কি লঙ্কাটাই খায়, ওদের কাছে দক্ষিণেরা তো ছেলে মানুষ। রাজস্থানে এত এত লঙ্কা, রসুন, হিঙের এতটুকু চাটনি দিয়ে চারখানা রোটলা খেয়ে নেয়। আর্যদের খাবার গ্রহণের একটা ক্রম ছিল। ঘি দিয়ে শুরু করে দধি দিয়ে শেষ হতো। ঘি আগুনে গলিয়ে খেতে নেই, কার্বন ফর্মেশন হয়। এমনি ঘি 1 চামচ গরম ভাতের সাথে খেলে কিছু খারাপ হয় না। দক্ষিণ ভারতে এই খাবার পদ্ধতিটা মেনে চলা হয়। ঘিয়ের চাইতে মাখন সহজপাচ্য। সবার ভালো নবনীত, যা কৃষ্ণ খেতেন। আপনারা কি জানেন প্রাচীনকালে 10-এর ব্যবহার ছিল? প্রাচীনকালে 10 দিয়ে হিসাব হতো। স্বামীজি বলছেন প্রাচীনকালে ছিল 10-এর হিসাব, 10 জনের একটি পরিবার, 10টি পরিবার নিয়ে একটি সমাজ, 10টি সমাজ নিয়ে একটা অঞ্চল, 10টা অঞ্চল নিয়ে একটা রাজ্য, আর 10টা রাজ্য নিয়ে সাম্রাজ্য। আমাদের যেসব মহাকাব্যগুলি আছে, রামায়ণ, মহাভারত, উনি বলছেন রামায়ণ ঘটনা প্রধান আর মহাভারত চরিত্র প্রধান। এমন মহাকাব্য আর জগতে নেই। উভয় মহাকাব্যে যা রয়েছে সে সবই ঐতিহাসিক সত্য। পুরাণ আখ্যা দেওয়াতেই সব গণ্ডগোল হয়ে গেল। পুরাণ মানে পৌরাণিক বা কাল্পনিক, আর সেই কারণেই ওই ঐতিহাসিক সত্য এবং তত্ত্বগুলোকে লোকে কাল্পনিক কথা ভেবে উড়িয়ে দিল। জানো তো, এই রামায়ণ মহাভারত নিয়ে জার্মানিতে আজ গভীর গবেষণা চলছে, আর সে দেশ নানা তত্ত্ব জানতে পেরে নানা বৈজ্ঞানিক রহস্য উদ্ভাবন করে চলেছে। এদিকে দেখো আমরা এগুলিকে কাল্পনিক বলে উড়িয়ে দিচ্ছি। যাই হোক, আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। দেখুন, ভালো ভালো পুস্তকাদি পড়ার ফলে আমরা কত জ্ঞান লাভ করি। বিভিন্ন স্কুলের পাঠ্য বই পড়েও যে আনন্দ পাইনি, মহাপুরুষদের বই পড়ে তার থেকেও বেশি আনন্দ পাই। এখন মনে হয় স্কুলের বইগুলোর মধ্যে মিথ্যে হলেও মিথ্যে থাকতে পারে, এমনকি বিজ্ঞান বইতেও অনেক কিছু মিথ্যে আছে। নিউটন যা যা বলেছেন, তার আবিষ্কার মাধ্যাকর্ষণ শক্তি, কিন্তু তার অনেক আগে ভারতে ওগুলো আবিষ্কার হয়ে গেছে। ভারতের ত্যাগী সাধু সন্ন্যাসীগণ, ঋষিগণ এর থেকেও অনেক উন্নত মানের জিনিস ফর্মুলেশন দিয়ে গেছেন, যা এখন বিভিন্ন দেশ কাজে লাগাচ্ছে। এমনকি যে বিমান শাস্ত্র থেকে সামান্যতম নিয়ে এই বিমান আবিষ্কার করা হয়েছে, এগুলো কিন্তু আমাদের জানানো হয় না। কিন্তু দেখুন, প্রথম বিশ্বের দেশগুলোতে ইন্দোলজি নিয়ে পড়াশোনা হয়। এই ভারতকে জানার জন্য তারা খুবই আগ্রহ এবং তাদেরকে পড়াশোনা করানো হয়। আমাদের এখানকার মহাপুরুষদের জীবনে ওনাদের পড়ানো হয়, যার ফলে ওনারা আরও উন্নত হচ্ছে। ওনাদের মস্তিষ্ক, আর ওরা খুব ওপেন মাইন্ডেড। ওরা কখনোই বলবে না আমরা এটা মানি না, বিশ্বাস করি না। ওরা বলে আমরা জানি না, এইটা ওরা শিখেছে। কিন্তু আমাদের এখানে ওই অল্প শিক্ষা ভয়ঙ্করী শিক্ষা নেই, এই জন্য মানুষের মধ্যে অহংকার বেশি, জানি না, মানি না ভগবানকে, এইসব কথা বেশি প্রয়োগ হয়। আমরা যে তথ্যগুলি এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করছি, এই তথ্যগুলি একদমই সত্য। কারণ এই তথ্যগুলি যেখান থেকে সংগ্রহ করা হয়েছে, নয় কোনো আত্মজ্ঞানী মহাপুরুষ, নয় কোনো সদ্গুরু, সাধুগুরু বৈষ্ণবগণ যা বলে গেছেন এবং তারা যা বলেছেন তাদের সাধনলব্ধ, তাদের প্রত্যক্ষ। পাঠ্য বইয়ে অনেক কিছু ভুল পড়ানো হতে পারে, কিন্তু এইখানে এই আলোচনায় এইসব পুস্তকাদিতে যথেষ্ট সঠিক তথ্যই পরিবেশিত করা হয়। তবে সকল ধর্মীয় পুস্তকেই যে সঠিক তথ্য থাকবে বা সকল ধর্মীয় পুস্তক পড়ে আমরা যে সঠিক তথ্য বুঝতে পারবো তাও নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো সঠিক থাকে। আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।